গল্পটি শুরু হয় আমাজনের ঘন জঙ্গলের উপরে উড়ন্ত একটি বিমান থেকে, যেখানে আমাদের প্রধান চরিত্র জাস্টিন তার বন্ধুদের সাথে শান্তিতে বসে বাড়ি ফিরছিলেন, যখন হঠাৎ তাদের প্লেন আক্রমণ করে কিছু অজানা যা বিমানের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় এবং এটি উচ্চতা থেকে নেমে যেতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনটি সরাসরি আমাজনের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেল। ভয়ঙ্কর ধাক্কায় বিমানের পেছনের অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং একটি মেয়ে দ্রুত উড়ে বেরিয়ে পড়ে। প্লেনটি যতই নিচে নামল ততই অনেক লোক একে একে উড়ে গেল। এটি দেখে প্লেনের ভেতরে চিৎকার শুরু হয়। তখনই হঠাৎ প্লেনটি হোঁচট খেয়ে জঙ্গলের মাঝে অবতরণ করে। দুর্ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে ডালপালা পাইলটকে ছিঁড়ে ফেলেছিল। একটি মেয়ে তার আসনেই মারা গেছে। বাকিরা ভয়ে ভয়ে দ্রুত প্লেন থেকে বেরিয়ে আসে। কিন্তু ঝামেলা এখানেই শেষ হয়নি। লোকগুলো নামার সাথে সাথে একজন ছাত্রের মাথা ঘুরতে ঘুরতে ফ্যানের চাপে পড়ে গেল। এই আফরাতফরিতে তাদের জিপিএস ট্র্যাকারও কোথাও হারিয়ে গেছে, যার ফলে তারা এখন জঙ্গলের মাঝখানে আটকা পড়েছে। এখানে কোনো সিগন্যাল না পাওয়ায় মোবাইল ফোনগুলো সম্পূর্ণ অকেজো ছিল। এই কারণে তারা বাইরে কাউকে সাহায্যের মেসেজও পাঠাতে পারেনি। উপর থেকে যে স্পন্সরের এই এলাকা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান ছিল, সেও এখন জঙ্গলে পড়ে একটি লাশ হয়ে গেছে। যদিও আসল ভয়ঙ্কর গল্প এখন শুরু হতে চলেছে। হঠাৎ হার্ভে জঙ্গলের দিক থেকে অদ্ভুত শব্দ শুনতে পেল। মনোযোগ দিয়ে শুনে সে বুঝতে পারল যে শব্দগুলো আশেপাশের উপজাতিদের। তিনি অনুভব করেছিলেন যে যদি তারা সাহায্য করে তবে সবাই নদীর ধারে ক্যাম্পে ফিরে যেতে পারে এবং সেখান থেকে তাদের সহায়তা পাওয়া যায়। কিন্তু সমস্যা ছিল, সেই আদিবাসীরা হিন্দির একটি শব্দও বুঝতে পারেনি। ফলাফল হলো যে তিনি সরাসরি তাদের উপর আঘাত হামলার কারণে হার্ভের গার্লফ্রেন্ড মারা গেছে এবং বাকি সবাইকে কোনো বিষাক্ত ডার্ট দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর জাস্টিনের চোখ খুলে গেল। জ্ঞান ফিরে তিনি নিজেকে একটি কাঠের নৌকায় পড়ে থাকতে দেখেছিলেন। নৌকার সামনে পিছনে একই জঙ্গলের উপজাতির। আতঙ্কিত হয়ে সে সাথে সাথে তার হাতে বাঁধা দড়ি খুলতে লাগলো। কিন্তু সে নড়াচড়ার চেষ্টা করলেই একজন উপজাতি তার দিকে চিৎকার করে। সম্পূর্ণ কালো রঙের পুত্র এই লোকটি মানুষকে খাওয়া কবিলের বেরাম কষাই ছিল। নৌকাটি যখন তীরে উঠল তখন বাকি বংশের লোকেরা উপস্থিত হলো, যাদের মধ্যে শিশু বা বৃদ্ধ সকলেই তাদের শরীরকে লাল রঙের সাথে রং করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ধরা পড়া ছাত্রদের তুলে নিয়ে যাওয়া হয় আদিবাসীদের গ্রামে। গ্রামে পৌঁছে তাকে অদ্ভুতভাবে স্বাগত জানানো হয়। সবাই অদ্ভুতভাবে তাদের স্পর্শ করতে লাগলো। কিন্তু গাছে ট্যাঙ্গে কাঁকড়া এবং বাঁশের উপর টাঙি ইনসানি খুলি দেখে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। যখন তারা উপজাতিদের বসবাসকারী বড় কুঁড়ে ঘরে পৌঁছেছিল, তখন একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে হাজির হন। তিনি এই বংশের প্রবীণ প্রধান ছিলেন। গোত্র জুড়ে তার কথা পাথরের রেখা বলে মনে করা হয়। সে শুধু তার লাঠিটি মাটিতে নামিয়ে দিল। তখনই সব নরখাদক হঠাৎ শান্ত হয়ে গেল। তারপর তিনি ধীরে ধীরে ছাত্রদের কাছে এলেন এবং একে একে সবাইকে মনোযোগ দিয়ে দেখলেন। এরপর সে তার ভাষায় কিছু বলতে শুরু করে। ছাত্ররা তার একটি কথাও বুঝতে পারেনি। তারা সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপর সবাইকে একটি শূকর খাঁচায় বন্দী করা হয়। খাঁচার বাইরে উপজাতীয়দের ভিড়। তারা সবাই তাদের দিকে তাকিয়েছিল, যেমন একজন কসাই খাওয়ার আগে প্রাণীদের দিকে তাকায়। কিন্তু মোটা ছেলে তাদের থেকেও বেশি খারাপ হয়ে গেল। তাকে সেখানে আলাদা করে রাখা হয়েছিল। ঠিক তখনই একজন বৃদ্ধ মহিলা তার কাছে এলেন। তিনি তাকে একটি বাটিতে একটি অদ্ভুত জল ধরে জোর করে পান করলেন। পরের মুহূর্তে তাকে ধাক্কা দিয়ে একটি বড় পাথরের উপর শুইয়ে দেওয়া হয়েছিল। তার হাতের দড়িও কেটে ফেলা হয়েছে। তিনি যখন জ্ঞান ফিরে আসেন তখন অনেক হাত পা চেপে ধরেন। তারপর বংশের প্রধান তার সামনে এসে দাঁড়ালেন এবং তিনি খুব নির্দয়ভাবে এক ছটকায় তার ছুরি দিয়ে মোটা চোখ বের করলেন এবং দুর্দান্ত স্বাদে সেগুলি ছিদ্র করতে লাগলেন। এরপর তিনি মোটা ছেলেটির জিহ্বাও বের করে দিল এবং বড় নির্দয়তার সাথে তাকেও খেয়ে ফেলল। ঠিক সেই সময়ে কালো কসাই বড় ছুরি তুলে নিয়ে একের পর এক মোটা হাত পা কেটে ফেলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মোটা নির্মমভাবে টুকরো টুকরো করে ফেলা হয়। এই দৃশ্য দেখে আমি শুধু ভেবেছিলাম যে খুব বেশি মোটা হওয়াও বিপজ্জনক, কারণ যদি কখনো এমন লোকের হাতে পড়ে তবে প্রথমে মোটা লোকের খেলা বাজবে। তার লাশ এখন উপজাতিদের জন্য রান্না করা খাবার হয়ে গেছে। তারা তার শরীরকে কেটে ফেলছিল, ঠিক যেমন একজন কসাই শুয়োরের মাংস তৈরি করে। তিনি শরীরের প্রতিটি অংশকে খুব মনোযোগ দিয়ে আলাদা করেছিলেন। যখন ধারে বিশেষ মশলার মতো লেপ লাগানোর পর তাকে মাটির তৈরি ভাতে ঢেলে ভুটাতে ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল, এমনকি বাচ্চারা লোভে লালা করে। অন্যদিকে জাস্টিন এবং তার সঙ্গীরা এটি দেখে আরো আতঙ্কিত হয়ে ওঠে। এখন তারা পুরোপুরি নিশ্চিত যে তারা সত্যি নরখাদকদের জন্য
লালন পালনের শিকার। কিন্তু তাদের সবার মধ্যে শুধুমাত্র হার্ভ একেবারে শান্ত ছিল। সে ফোনটি বের করে সাহায্য চাইতে সিগন্যাল খুঁজতে লাগলো, কিন্তু এইসব থেকে কোনো লাভ হয়নি। বংশের লোকেরা যেভাবে বসে খাবার খাচ্ছিল তার দৃশ্যটি কোনো মানবিক ভোজের মতো ছিল। পার্থক্য ছিল যে তাদের থালিতে রাখা খাবারটি মানুষের মাংস। যদিও এই উপজাতি শূকর ও গরু পালন করত, এর সাথে তারা মানুষকে বন্দী করে রাখত। খাঁচায় বন্দীরা সেখানেই খেত, পান করত এবং সেখানে তাদের প্রয়োজন পূরণ করত। কিন্তু রাত হওয়ার সাথে সাথে নরভক্ষীরা দ্রুত ঘুমিয়ে পড়ে, কারণ পুরো গ্রামে বিদ্যুৎ ছিল না। অন্ধকার দূর করার জন্য তারা আগুন জ্বালিয়ে দিল। সুযোগ দেখে কলেজের ছাত্ররা ধীরে ধীরে নিজেদের মধ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে শুরু করে। দাড়িওয়ালা লোকটি বলেছিল যে সে যদি তার জিপিএস ট্র্যাকারটি খুঁজে পায় তবে সে বাইরে থেকে সাহায্য চাইতে পারে। কিন্তু হার্ভ বলেছেন যে এই সবের কোন লাভ নেই, কারণ এই উপজাতির সর্বত্র মোতায়েন করা হয়েছে। এখন বিপদে পড়েছিল, কিন্তু তারা চুপচাপ মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারেনি। তাই একটি মেয়ে খাঁচার ছাদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু তার মাথা বের করার সাথে সাথেই পাহারাদার উপজাতি তাকে একটি অজ্ঞান তীর দ্বারা আঘাত করে, যা তাকে সেখানে মৃত অবস্থায় ফেলে দেয়। পরের দিন সকালে জাস্টিনের কাছে একটি ছোট উপজাতীয় ছেলে বসেছিল। জাস্টিনের গলায় ঝুলন্ত নেকলেসটি তার দৃষ্টি আকর্ষণ করেছিল। সে অদ্ভুত বাঁশি দেখছিল। জাস্টিন ভেবেছিল হয়তো তাকে বন্ধু বানিয়ে তারা এখান থেকে পালিয়ে যেতে পারে। তাই তিনি একই হাড় থেকে একটি সুরেলা শীষ নিক্ষেপ। কণ্ঠস্বর শুনে কালো কসাই তার সঙ্গীদের সাথে সেখানে পৌঁছে গেল। সেসব মেয়েকে বের করে নিয়ে গেল যেখানে মোটা ছেলেটিকে কাঁটা দেওয়া হয়েছিল। তারপর তাদের শরীর থেকে কাপড় খুলে দেওয়া হয়। বংশের বৃদ্ধ আবার এক এক করে সবকি পরীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর দুই মেয়েকে খাঁচায় ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু জাস্টিনকে আলাদা করে নেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি বাড়ার সাথে সাথে বাকি সব আদিবাসীরা তাদের কুঁড়ে ঘরে ফিরে গেল। এই সুযোগ দেখে ভিতরের এক মেয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবল। সে ফোন রিংটোন বাজিয়ে আদিবাসীদের দৃষ্টি আকর্ষণ করল। তারপর দ্রুত খাঁচার উপরে উঠে বেরিয়ে গেল। কলেজে তিনি একজন দ্রুতগামী ক্রীড়াবিদ ছিলেন, তাই পিচ্ছিল জায়গায়ও তার গতি কমেনি। ঠিক তখনই নদীর ধারে একটা কাঠের নৌকা দেখতে পেল। সে সাথে সাথে নৌকার কাছে ছুটে গেল এবং সেখান থেকে পালিয়ে গেল। বৃষ্টি থামার পর জাস্টিনকে টেনে নিয়ে আসে। ভাগ্যক্রমে তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার মুখ ও শরীরে অদ্ভুত লাল সাদা রঙের বোট দেওয়া হয়েছিল। তার সঙ্গীরা এর অর্থ কি তা বুঝতে পারেনি, এমনকি হার্ভ সম্পূর্ণ বিভ্রান্ত ছিল। তখনই তিনি দেখতে পেলেন একজন আদিবাসী মেয়ে যার দুই পা শক্তভাবে বাঁধা ছিল। তাকে দেখে সবাই কথা বুঝতে পারল। আসলে এই সমস্ত উপজাতি শীঘ্রই জাস্টিনের সাথে বিয়ে করতে চলেছেন এবং তার সাথে এমন কিছু করতে চান যা কারো ধারণার বাইরে ছিল। জাস্টিন আরো বেশি আতঙ্কিত হয়ে উঠল। তখনই হার্ভ বলেছিলেন যে জাস্টিনকে নিজেকে ভাগ্যবান মনে করা উচিত, কারণ যারা তাদের সাথে বিয়ে করে তারা বন্দীদের থেকে একটু বেশি সময় বেঁচে থাকে। এই কথা শুনে দাড়িওয়ালা হার্ভকে মুখ বন্ধ রাখতে বলল। তারপর তিনি জাস্টিনকে সান্ত্বনা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তারা অবশ্যই এখান থেকে পালিয়ে যাবে। এ সময় কিছু আদিবাসী খাবারের বাটি নিয়ে পিঞ্জারের দিকে আসেন। খাবার ভাগাভাগি করার সময় জাস্টিনের দৃষ্টি আবার সেই একই ছোট আদিবাসী ছেলের দিকে পড়ল। এবার সে আবার শীষ দিল। ছেলেটি অবিরাম সেই কণ্ঠস্বর শুনতে থাকল। সেখানে হার্ভ তাকে নিয়ে মজা করে বলল, এই সব নিরর্থক চেষ্টা। তারপর বাটিতে রাখা অদ্ভুত খাবার খেতে লাগল। কাছাকাছি স্বর্ণকেশী দ্বিধা ছিল, কারণ তিনি একজন নিরামিষাশী ছিলেন। কিন্তু সে ক্ষুধা সহ্য করতে পারেনি এবং মানুষের মাংসের টুকরো খেতে শুরু করে। কিন্তু বাটি খালি হওয়ার সাথে সাথে যখন তিনি ট্যাটু দেখেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে মানবের মাংসের টুকরো খাচ্ছেন তা আসলে তার বন্ধু, যিনি এখান থেকে পালিয়ে গেছেন। হতবাক হয়ে সে সাথে সাথে বাটি ভেঙে গলা কেটে ফেলল। আসলে আদিবাসীরা তার বন্ধুকে চুরি করে লুকিয়ে রেখেছিল, কিন্তু তার বাকি বন্ধুরা কিছু বুঝতে পারার আগেই মেয়েটির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কিন্তু তারা তার মৃত্যুকে বৃথা দেখতে চায়নি, তাই তারা গোপনে তার মুখ খুলে ফেলল এবং ডান্ডির সাহায্যে নেশাযুক্ত পাতাগুলি তার গলায় আটকে দিল। এই ভেবে যে নরখাদকরা যদি এটি খায় তবে পুরো গোত্রই মাতাল হবে। আদিবাসীরা তাদের এই কৌশলটি একেবারেই বুঝতে পারেনি। কালো কসাই যখন সেখানে আসে তখন সে দেরি না করে লাশের টুকরো টুকরো করে দেয়। তারপর ধরকে সেই মাটির ভাটায় রাখল। কিছুক্ষণের মধ্যেই মাংসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। খাবার খেয়ে অনেক আদিবাসী অদ্ভুত অবস্থায় দোলাতে থাকে, যেন তারা আগে কখনো এত শক্তিশালী মাদক পায়নি। সুযোগ দেখে জাস্টিন এবং দাড়িওয়ালা ছেলেটি দ্রুত খাঁচা থেকে বেরিয়ে গেল। কিন্তু অন্য ছেলেটি পালাতে শুরু করলে হার্ভ তাকে ডান্ট করে অজ্ঞান করে দেয়, যাতে হার্ভ তার প্রথম শিকার না হয়। জাস্টিনের কাছে তাকে বাঁচানোর সময় ছিল না, তাই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর
ছেলেটি অজ্ঞান হয়ে জেগে ওঠে। চোখ খুলতেই সে দেখতে পেল তার বিপরীতে বসে আছে দুইজন উপজাতীয়, যারা তখনও নেশার প্রভাবে অদ্ভুত হাসছে। এটি দেখে তিনি ভেবেছিলেন যে তিনি চুপচাপ পালিয়ে যেতে পারেন, কিন্তু পুরুষ ভক্ষীদের এখন মানুষের মাংসের অভ্যাস হয়ে গেছে। তাই হঠাৎ তাদের একজন তার হাত ধরে দাঁত দিয়ে চিবিয়ে দিল। এটা দেখে সে ভয়ে উঠে পুরো শক্তি নিয়ে ছুটে গেল, কিন্তু আশেপাশের বাকি আদিবাসীরা সঙ্গে সঙ্গে তার উপর ভেঙে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। সবাই চড়ুইয়ের মতো তার শরীর ছিঁড়ে ফেলল। চোখের পলকে তার শরীর খারাপভাবে টুকরো টুকরো হয়ে গেল। এদিকে জাস্টিন এবং দাড়িওয়ালা ছেলেটি নদীর ধারে উঠে গেল। তিনি অনুভব করেছিলেন যে তারা এখন দ্রুত উদ্ধারকারী দলের কাছাকাছি চলে যাবে। তখনই হঠাৎ নদী পার হওয়ার সময় জাস্টিনের পা পিছলে গেল। সে সরাসরি প্রবাহিত জলে চলে গেল। তার চিৎকার শুনে দাড়িওয়ালা লোকটি আতঙ্কিত হয়ে গেল। সে সব ভুলে গেল এবং নদীর ধারে তাকে অনুসরণ করতে লাগল। তারপর তিনি একটি ডালের সাহায্যে জাস্টিনকে নদীর বাইরে টেনে নিয়ে গেল। এরপর তারা জঙ্গলের ভেতরে যেতে থাকে, যেখানে তাদের বিমান বিধ্বস্ত হয়েছিল। এখানে নিহতদের লাশ বাঁশের উপর ঝুলেছিল। রোদে ও বাতাসে শুকিয়ে তারা এখন নরভক্ষীদের লজ্জিজ খাবার হয়ে গেছে। এই দৃশ্য দেখে জাস্টিন ভয়ে কেঁপে উঠল, কিন্তু দাড়িওয়ালা লোকটি সরাসরি প্লেনের ধ্বংসাবশেষের দিকে ছুটে গেল, যেখানে তিনি অবশেষে তার জিপিএস ট্র্যাকার খুঁজে পেয়েছেন। কিন্তু ট্র্যাকারের ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই তিনি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তখনই হঠাৎ জাস্টিনের মোবাইলের রিংটোন শোনা গেল। দুজন তাৎক্ষণিকভাবে পাশেই পড়ে থাকা লাশের পকেটগুলো টটলানোর কাজ শুরু করে। অবশেষে তারা হার্ভের বান্ধবীর পকেটে ফোনটি খুঁজে পায়, কিন্তু তারা দুজনেই খুশি হতে শুরু করলেই হঠাৎ বাহসী কুকুরের মতো খুঁজতে থাকা আদিবাসীরা তাদের কাছে চলে আসে। এত কষ্ট করে পালিয়ে যাওয়ার পরও তাকে আবার ধরা পড়ে। আদিবাসী মহিলারা জাস্টিনকে বিয়ের জন্য প্রস্তুত করতে শুরু করে। যখন দাড়িওয়ালা লোকটিকে কাঠের খুঁটিতে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছিল, তারপর কালো কসাই তাকে সবচেয়ে নির্মম শাস্তি দেয়। এই শাস্তি কোনো জীবিত মৃত্যুর চেয়ে কম ছিল না। সে প্রথমে তার শরীরের সমস্ত হাড় ভেঙে দিয়েছে, তারপর তার সারা শরীরে সবুজ আঠালো মাটি লাগান। মাটির মিষ্টি গন্ধ চারপাশের পিঁপড়াটিকে তার দিকে টেনে নিল। কিছুক্ষণের মধ্যেই শত শত পিঁপড়া খুঁটিতে উঠে তার শরীরে ছড়িয়ে পড়ল। তারা নির্দয়ভাবে তার চামড়া কামড়াতে লাগলো। ব্যথায় সে ক্রমাগত চিৎকার করে উঠল।